বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টসের লাইভে আমি তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। তো আমি লাস্ট যে ক্লাসগুলোতে আলোচনা করছিলাম অ্যাকাউন্টসের কনসেপ্ট নিয়ে, সেখানে আমার যে সিরিজটা চলছে সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যারা আমাকে ওয়াচ করছো বা যারা ওয়াচ করছো প্রথমবার করছো তাদেরকেও বলছি, আমি অ্যাকাউন্টিং থিওরি নিয়ে আলোচনা করছি। এর মধ্যে আমি আমার যে প্রিভিয়াস যে ক্লাসগুলো লাইভ যে করেছিলাম আমি ফেসবুকে, সেখানে আমি 4টে মেন ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। মানে মেন ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং থিওরি নিয়ে অবভিয়াসলি আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যে যেটা আমি মনে করেছিলাম অ্যাকাউন্টিংয়ের, তার আগে বলি অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো থিওরি আছে। সেই থিওরিগুলো সবকটাই তোমাদের সাথে আমি আলোচনা ডেফিনেটলি করব, কিন্তু আমি যেটা মানে অ্যাজ পার মাই প্রেফারেন্স, মানে আমি যেটাকে প্রেফার করেছি, আমি 4টে টপিক সবার আগে আলোচনা করেছি সেপারেট ক্লাসে। লাস্ট ক্লাসে বোধহয় 2 টপিক আলোচনা করেছিলাম। তো সেটা হচ্ছে কি কি, একটা হচ্ছে ফার্স্ট করেছিলাম অ্যাক্রুয়াল কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। নেক্সট করেছিলাম হচ্ছে সেপারেট এন্টিটি কনসেপ্ট বা বিজনেস এন্টিটি কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, আর কনসিস্টেন্সি কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, এবং ম্যাচিং কনসেপ্ট। এই 4টে কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে। তো এর পরে যে কনসেপ্টগুলো আছে সেগুলো তো ডেফিনেটলি আমি অ্যাকাউন্টসের যে অ্যাকাউন্টিং থিওরির যে কনসেপ্টগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এটা ভ্যারি করে যারা অ্যাকাউন্টসের যারা এক্সপার্ট আছে বা যারা অ্যাকাউন্টেন্ট আছে বা যারা অ্যাকাউন্টসে ক্লাস করে বা যারা অ্যাকাউন্টস টিউশন করে, তাদের ক্ষেত্রে এটা মানে ডিফার করে তাদের মেন্টালিটি অনুযায়ী। আমার মেন্টালিটি অনুযায়ী আমি মনে করি এই যে ফার্স্ট 4টে যে আলোচনা আমি করেছিলাম সে কটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, আমি বলছি না কোনোটা লেস ইম্পর্টেন্ট। এখন এবার যে নেক্সট 2-3টে ক্লাসে আমি যে বা 2-3টে লাইভ ভিডিওতে আমি যেটাগুলো আলোচনা করব সেগুলো ডেফিনেটলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আগে যেগুলো আলোচনা করেছিলাম সেটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট ডেফিনেটলি। এটাও কিন্তু একটা শরীরের পার্ট। যেমন আমাদের শরীরের বিভিন্ন পার্ট থাকে, আমরা সবাই জানি, হাত থাকে, পা থাকে, মাথা, মুখ, সব কিছু বিভিন্ন অঙ্গ আর কি। প্রত্যেকটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি এই অ্যাকাউন্টিংয়ের থিওরির প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, এই 4টে থিওরি আলোচনা করার পরে আমি আজকে যে থিওরিটা নিয়ে আলোচনা তোমাদের সাথে করব সেটা ফার্স্ট হচ্ছে, যেটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, গোয়িং কনসার্ন কনসেপ্ট। গোয়িং কনসার্ন কনসেপ্টটা কি? গোয়িং কনসার্ন কনসেপ্টটা হচ্ছে যে আমাদের ধরে নিতে পারবা বা ইট ইজ অ্যাসিউম, মানে আমরা অ্যাসিউম করে নিচ্ছি বা আমরা যেটা অ্যাকাউন্টিংয়ের থিওরিতে অ্যাকাউন্টিংয়ে করি সেটা হচ্ছে যে an enterprise will continue the operation for the foreseeable future। মানে যে ফিউচারটাকে প্রেডিক্ট করা যায় আমাদের আয়ত্তের মধ্যে, সেই ফিউচারের মধ্যে যেন কোনো অর্গানাইজেশন কন্টিনিউ সেটা তার অপারেশন চালিয়ে যেতে পারে, সেই বেসিসে, সেই অ্যাজামশনের ভিত্তিতে আমরা অ্যাকাউন্টিংয়ের এন্ট্রিগুলো বা আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটাকে কিন্তু মেনটেন করে চলি, যে কোনো অর্গানাইজেশনে, যে কোনো কোম্পানিতে, যে কোনো ইনস্টিটিউশনে। মানে এই নয় যে কোম্পানিটা আজকে আছে, আবার কয়েকদিন বাদে বা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম কোম্পানিটা ওয়াইন্ড আপ হয়ে যাবে বা কোম্পানিটা লিকুইডেট হয়ে যাবে বা কোম্পানিটা তার কাজকর্ম বন্ধ করে দেবে বা তার অ্যাক্টিভিটিস একদম কাটেল করে দেবে বা একদম বন্ধ করে দেবে বা তার অপারেশন একদম সাসপেন্ড করে দেবে, ঠিক আছে? তো সেইগুলো যেন না হয়। সেগুলো হলে কি হবে, আমরা যে আমাদের কোম্পানিতে যে অ্যাসেট বা লাইবিলিটিসের যে ভ্যালুয়েশনগুলো করি প্রত্যেক বছরের পর বছর, যে কন্টিনিউয়াসলি যে করে থাকি, সেইগুলো কিন্তু ঠিকভাবে অ্যাসেসমেন্ট করা যাবে না বা ঠিকমতো কিন্তু সেটাকে অ্যানালিসিস করা যাবে না। অ্যাসেটস আর লাইবিলিটিস বা বিভিন্ন রকম কম্পোনেন্টস অফ দ্য অর্গানাইজেশনের, মানে অ্যাকাউন্টিং কম্পোনেন্টস, মানে যেগুলোর ভিত্তিতে অ্যাকাউন্টস, মানে যেগুলো দিয়ে অ্যাকাউন্টিং টার্মে যেগুলো মানিটারি মেজারমেন্ট, মানে মানিটারি টার্মসে যেগুলোকে এক্সপ্রেস করা যায় বা যেগুলোর অ্যানালিসিস খুব দরকার থাকে মানে আমাদের স্টেক হোল্ডার্সের কাছে, সেই জিনিসগুলোকে কিন্তু যদি এই যে বিজনেসটাকে যদি আমরা কন্টিনিউড প্রসেস হিসেবে না অ্যাজিউম করি বা অর্গানাইজেশনকে এই অ্যাক্টিভিটিসটাকে যদি আমরা অর্গানাইজেশনের যে কন্টিনিউ যে থেকে যাওয়া, মানে কন্টিনিউ করা অর্গানাইজেশনটা, সেটা যদি আমরা না অ্যাসিউম করি তাহলে কিন্তু এই ভ্যালুয়েশনগুলো কিন্তু ঠিকভাবে কনসিস্টেন্টলি কিন্তু মেনটেন করা যাবে না, ঠিক আছে? আমি আমার নোটে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে, দ্য কনসেপ্ট ইজ রিলেটেড টু ভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অন কনসিস্টেন্ট বেসিস। যদি এই কনসিস্টেন্ট বেসিসে ভ্যালুয়েশন করতে হয় অ্যাসেটস বা লাইবিলিটিকে,
তাহলে আমাদের অ্যাসিউম করে নিতে হবে যে আমাদের কোম্পানি বা আমাদের অর্গানাইজেশন ইন দ্য ফরসিবল ফিউচার, মানে প্রেডিক্টেবল ফিউচারে, এই প্রেডিক্টেবল ফিউচারে কিন্তু অর্গানাইজেশন বা এই কোম্পানি কিন্তু তার অপারেশন বন্ধ করে দেবে না। এটা কিন্তু একটা কন্টিনিউ প্রসেস হিসেবে চলবে, বছরের পর বছর ধরে চলবে। অ্যাকাউন্টিং, বিভিন্ন অ্যাকাউন্টিং পিরিয়ডে চলবে, এর বিভিন্ন অ্যাকাউন্টিং পিরিয়ড থাকবে। এটাই হচ্ছে এই কনসেপ্টের মূল মূল ভিত্তি। কি যে যেটা আমি নোট ডাউন করেছি সেটা হচ্ছে যে গোয়িং কনসার্ন কনসেপ্টের আমি কতগুলো, যেটা আমি যে জিনিসগুলো তোমাদের সামনে রাখি সেটা হচ্ছে যে আমার নিজস্ব কনসেপ্ট, এবং আমি বিভিন্ন রকম বই নিয়ে পড়াশোনা করি। সেই বইগুলো যেগুলো সব যেখান থেকে যেটা মনে হয় যে জিনিসগুলো নেওয়া সম্ভব হয় সেটাকে নিয়ে নিজের কনসেপ্ট কাজে লাগিয়ে আমি একটা নোট তৈরি করি। সেই নোটগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করি এবং কিছুটা নিজের মতো করে বলি, সেগুলোকে নিজের মতো করে বলি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এতে বেনিফিট কারা হয়? বেসিক্যালি যারা অ্যাকাডেমিশিয়ান তারা তো বেনিফিটেড হয়ই, কিন্তু দ্য ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যারা চাকরিজীবী, যারা চাকরি করে বা যারা কোনো অর্গানাইজেশনে অ্যাকাউন্ট সেকশনে যারা কাজ করে এবং যারা বিভিন্ন অন্য স্ট্রিম থেকে এসছে, মানে ধরো অ্যাকাউন্ট স্ট্রিম থেকে যে শুধু আসবে সেটা নয়, অন্য যে কোনো স্ট্রিম থেকে এসে অ্যাকাউন্ট সেকশনে, মানে একটা আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সের জন্য অ্যাকাউন্ট সেকশনে কাজ করতে হচ্ছে, তাদের কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য এই কথাগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমি কি বললাম, দ্য গোয়িং কনসেপ্টটা কি? ইট ইজ অ্যান এন্টারপ্রাইজ উইল কন্টিনিউ ইটস অপারেশন, ইট ইজ অ্যাসিউম দ্যাট দ্য এন্টারপ্রাইজ উইল কন্টিনিউ ইটস অপারেশন ফর দ্য ফোরসেবল ফিউচার, মানে প্রেডিক্টেবল ফিউচার। ঠিক আছে? It is assumed that the enterprise has neither the intention nor the need to liquidate or curtail the scale of operation of its own. ঠিক আছে? এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এইটাই হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট, যেটা আমরা ধরে নিতে হবে বা আমরা অ্যাজিউম করে অ্যাকাউন্টিং এর এন্ট্রিগুলো করছি, যেখানে কোম্পানি কিন্তু খুব রিসেন্ট ফিউচারে ওয়াইন্ড আপ হয়ে যাবে না, বা কোম্পানি বন্ধ করে দেওয়া হবে না, বা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা অটোমেটিক্যালি যেখানে অ্যাকাউন্টসের সমস্ত কিছু ক্লোজ করে দেওয়া হবে না। এটা কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে? এটাই হচ্ছে এই থিওরির মেন আলোচ্য বিষয়। এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই, আর বেশি জানারও বেশি দরকার প্রয়োজন পড়ে না। যদি তোমরা জানতে চাও তোমরা ডেফিনেটলি পড়াশোনা করতে পারো এর উপরে থিওরি অনেক বড় আছে, বেশি বড় থিওরি পড়ার দরকার নেই, জাস্ট বোঝাটা ব্যাপার। ঠিক আছে? আমি যেটা মেন বক্তব্য হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্টের যে মেন যে মিনিংটা হচ্ছে, আমি যদি কোম্পানি যে কোম্পানিটা আজকে চলছে, যা একটা কোম্পানি সেট আপ করলাম, আমার যদি উদ্দেশ্য হয়ে যায় কোম্পানিটা 1 বছর বাদে বন্ধ করে দেবো, তাহলে অ্যাকাউন্টস সেইভাবে মেনটেন করার বা সেইভাবে অ্যানালিসিস করার ভবিষ্যতে কোনো প্রয়োজনই হয়ে পড়বে না। ঠিক আছে? তাহলে সেই মিনিংলেস হবে সেই অর্গানাইজেশনটা। আমাকে ধরে নিতে হবে, আমাকে এই ধারণা বশবর্তী হয়ে কোম্পানিটাকে চালাতে হবে যে আমার কোম্পানিটা কিন্তু আমি যে কোম্পানিটা আমি সেট আপ করেছি বা যে অর্গানাইজেশন আমি সেট আপ করেছি, সেই অর্গানাইজেশনটা কিন্তু একটা ইন রিসেন্ট ফিউচারে এটা কন্টিনিউ হবে এবং এটা তার অপারেশন, স্কেল অফ অপারেশন কন্টিনিউ করবে সাকসেসফুলি কন্টিনিউ করবে বছরের পর বছর। ঠিক আছে? তো এটাই হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট। নেক্সট আসছে কি? মানি মেজারমেন্ট কনসেপ্ট। এটা খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড। মানি মেজারমেন্ট কনসেপ্টটা কি, তার কেন মানি মেজারমেন্ট কনসেপ্টটা ভেরি ইম্পর্টেন্ট, আমি সেটা পরে বলছি। মানি মেজারমেন্ট কনসেপ্টটা হচ্ছে, আমরা আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে বা আমাদের অ্যাকাউন্টস বুকে বা আমাদের ট্রানজ্যাকশন যখন আমরা এন্ট্রি করব, সেই ধরনের ইভেন্ট অবভিয়াসলি যে ইভেন্টগুলো ক্যান বি মেজার ইন টার্মস অফ মানি বা ক্যান বি এক্সপ্রেস ইন টার্মস অফ মানি, সেই ধরনের ইভেন্টসগুলো বা ট্রানজ্যাকশনগুলো সেগুলোই এন্ট্রি করবো যেগুলো মানিটারি টার্মসে, যেগুলোকে মেজার করা যায় বা যার মানিটারি ভ্যালু আছে। যেমন আমার কোম্পানিতে 5,000 টাকার ক্যাশ আছে, 10,000 টাকার একটা মেশিনারি আছে, সামথিং কিছু ক্রোর বা সামথিং কিছু ল্যাক্সের একটা প্রপার্টি আছে, বা আমার একটা ভ্যালুয়েশন অফ ল্যান্ড আছে। প্রত্যেকটা যদি আমি মানিটারি টার্মসে যদি আমি এটাকে রেকর্ড করে থাকি, তাহলে একটা নাম্বারিং, একটা ডিনোমিনেটর পাবো, যে আমার কাছে টোটাল ডিনোমিনেটর বলতে নাম্বারিং ডিনোমিনেটর, ধর আমার কাছে টোটাল কত অ্যাসেট আছে, সামথিং 5,000 হতে পারে, 10,000 হতে পারে, 5,000 আমার কাছে ক্যাশ থাকতে পারে। আমার কোম্পানিতে কারেন্ট অবস্থা, আমি যখন কোম্পানিটা স্টার্ট করছি বা কোম্পানিটা যখন চলছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, 5,000 টাকার ক্যাশ থাকতে পারে, 10,000 টাকার মেশিনারি থাকতে পারে, 1 লাখ টাকার একটা গাড়ি থাকতে পারে, কিছু সামথিং ক্রোর্সের আমার মানে ল্যান্ড থাকতে পারে কোম্পানির আয়ত্তে আর কি।
বা একটা বিল্ডিং থাকতে পারে, তার কিছু ভ্যালুয়েশন আছে, সেগুলো যদি মানিটারি টার্মসে আমি যদি মেজার করতে মানে ম্যান্ডেটরি টার্মসে যদি এক্সপ্রেস না করতে পারি, বা যদি মানিটারি টার্মসে এগুলো এক্সপ্রেস করা হয় কেন, তাহলে আমার বোঝা যাবে আমার কোম্পানিতে কত আজকের ডেটে কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন ডিটারমিনেশনের ক্ষেত্রে আমার কাছে কত টোটাল অ্যাসেট আছে। সেই জন্য এই মানি মেজারমেন্ট কনসেপ্টটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এটার আমি যে থিওরিটা লিখেছি সেটা হচ্ছে ইন অ্যাকাউন্টিং টার্ম দোজ ট্রানজাকশনস অর ইভেন্টস will only be recorded which can be expressed in terms of money, or 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 it can be measured in terms of money. Why? মানে কেন এটাকে করতে হবে? It only provides a denominator for expressing the heterogeneous fact. মানে heterogeneous fact বলতে কি বোঝায়? বিভিন্ন রকম ধরনের যে ক্যাশটা হচ্ছে একটা আলাদা এলিমেন্ট, ক্যাশও একটা অ্যাসেট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং একটা আলাদা এলিমেন্ট যার একটা আলাদা মিনিং আছে, মেশিনারিজ একটা আলাদা এলিমেন্ট যার একটা আলাদা মিনিং আছে, বা আমার কাছে যদি একটা গাড়ি থাকে আমার কোম্পানির আয়ত্তে, মানে আমার কোম্পানির নামে একটা গাড়ি থাকে, সেই গাড়িটাও কিন্তু একটা আলাদা এলিমেন্ট। সেইগুলোকে একটা নাম্বারিংয়ের ডিনোমিনেটর দিয়ে আমি সেটাকে মেজার করে আমি এর ভ্যালুয়েশন বলতে পারি আজকে আমার কাছে কত টোটাল অ্যাসেট আছে। বা ইন্ডিভিজুয়ালি যদি বলি আমার কাছে কত ল্যান্ড আছে, এই ভ্যালুয়েশনের এই টাকার বা এই অ্যামাউন্টের আমার কাছে ল্যান্ড আছে, এই অ্যামাউন্টের আমার কাছে মেশিনারি আছে, আমার কাছে টোটাল কারেন্ট অ্যাসেট বলতে আমার কাছে ক্যাশ এত টাকা আছে। ঠিক আছে, তো এই জন্য মানি মেজারমেন্ট কনসেপ্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এর একটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ কি? এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ধরো কিছু কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো মানিটারি টার্মসে বা ইন টার্মস অফ মানিতে মেজার করা যায় না, বা মানিটারিতে মানে মানিতে কনভার্ট করে এটাকে ট্রানজ্যাকশন এন্ট্রি করা যায় না, সেগুলো কিছু কিছু আছে, সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে কোম্পানির, সেগুলো কিন্তু বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করা যায় না বা করা হয় না। এতে কি হয়, অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টস কিন্তু অ্যাকাউন্টসের বুক থেকে নাও পাওয়া যেতে পারে, যেগুলো জানা কিন্তু ম্যানেজমেন্টের জন্য বা কোম্পানির যারা প্রোপাইটার আছো বা কোম্পানির যারা মালিক আছো সেগুলো জানা খুব দরকার, বা যারা স্টেক হোল্ডার্স আছো ডেফিনেটলি। যেমন আমি যে ম্যানেজারকে রেখেছি, আমি যদি একটা কোম্পানির মালিক হই, আমি যে ম্যানেজারকে রেখেছি সেই ম্যানেজারের হেলথ কন্ডিশন ভালো না, হয়তো আমার কাছে সে খবরটা নেই, আমি মালিক হিসেবে আমার কাছে খবরটা নেই, আমি মালিক দূরে থাকি, সেই হেলথ কন্ডিশন সম্বন্ধে রেকর্ড আমাকে কেউ একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট আমি চেয়ে পাঠালাম, আমি অনেক দূরে থাকি, কলকাতার বাইরে থাকি, হ্যাঁ আমার কোম্পানিটা কলকাতায় চলছে, আমি থাকি বম্বেতে বা আমি থাকি অন্য কোথাও, সেখানে আমি যদি একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট চেয়ে পাঠাই, সেই মুহূর্তে আমার মালিকের হেলথ কন্ডিশন কীরকম, তার সে কাজ করার কতটা ক্ষমতা আছে, সেই সমস্ত ব্যাপারে কিন্তু ডেফিনেটলি অ্যাকাউন্টসে রেকর্ড করা যায় না, এটা হাস্যকর ব্যাপার হবে, ঠিক আছে, সে সময় রেকর্ড হয় না। আরও ব্যাপার হচ্ছে যে আমার কোম্পানির যারা কম্পিটিটর আছে, আমি যে প্রোডাক্টটা নিয়ে ডিল করি বা আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি যেগুলো মার্কেটে সেল করি, সেই ধরনের প্রোডাক্ট অন্য কোনো কম্পিটিটর, অন্য কোনো সেম টাইপ অফ কোম্পানি, আমার মতো সেম টাইপ অফ কোম্পানি, তারা সেটা আমার থেকে বেটার বানাচ্ছে কিনা, বেটার কোয়ালিটির জিনিস ইউজ করছে কিনা, বেটার কোয়ালিটির জিনিস বানাচ্ছে কিনা, তারা মার্কেটে আমার থেকে বেটার কোয়ালিটির প্রোডাক্ট মানে মার্কেটে অ্যাভেলেবেল করছে কিনা, সেটা সম্বন্ধেও কিন্তু আমরা এই ধরনের রেকর্ড কিন্তু দেখতে পাবো না। বুকস অফ অ্যাকাউন্টস এগুলো এন্ট্রি করা যায় না, এগুলো হচ্ছে একটা ইভেন্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট ফর দ্য কোম্পানি। অ্যাট দ্য সেম টাইম এই ধরনের ঘটনাগুলো কিন্তু মানিটারি টার্মসে এক্সপ্রেসও করা যায় না, এবং আমার বুকস অফ অ্যাকাউন্টসে অবভিয়াসলি সেগুলোকে কিন্তু এন্ট্রি করা যায় না। ঠিক আছে, তো এবার হচ্ছে নেক্সট যেটা হচ্ছে, তো এই হচ্ছে মানিটারি কনসেপ্ট। কিন্তু ওভারঅল আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে আমরা কাকে প্রেফার করি, আমাদের কোন কোন জিনিসটা অডিট হয়, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট হয়, আমাদের ফাইন্যান্সিয়াল যে আমরা যে রেকর্ড এন্ট্রিগুলো রেকর্ড করি সেইগুলোই কিন্তু আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে এন্ট্রি হয়, এবং সেগুলোই কিন্তু অডিট হয়, এবং সেগুলোর বেসিসে কিন্তু আমাদের কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন বা ফাইন্যান্সিয়াল হেলথ বা ফাইন্যান্সিয়াল রেজাল্টস, আমরা ইনকাম এক্সপেন্ডিচার বা আমাদের যেহেতু আমি যে অর্গানাইজেশনে কাজ করি সেটা যেহেতু নন প্রফিট অর্গানাইজেশন, সেখানে ইনকাম এক্সপেন্ডিচার পিরিয়ডিক্যালি আমরা চেক করি, সেখানে সমস্ত কিছু যে সমস্ত ট্রানজ্যাকশন এন্ট্রি হয় সেখানে সবই কিন্তু যেগুলো মানিটারি টার্মে বা পয়সাতে যেগুলো পয়সাতে যেগুলো মেজার করা হয় সেই ধরনের এন্ট্রি কিন্তু আমরা করি। আদারওয়াইজ এই ধরনের যেগুলো আমি বললাম, এটা উদাহরণ দিলাম, জাস্ট এক্সাম্পল দিলাম, সেগুলো আমরা এন্ট্রি করি না, যেগুলো অনেক ক্ষেত্রে যেগুলো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো এই গেল মানি মেজারমেন্ট কনসেপ্ট। আমি কি বললাম, গোয়িং কনসার্ন কনসেপ্ট বললাম আর মানি মেজারমেন্ট কনসেপ্ট বললাম। নেক্সট আসছে হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট। অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি সবাই যারা আমরা অ্যাকাউন্টসের সাথে যুক্ত বা যারা আমরা অ্যাকাউন্টস বুক মেনটেন করি বা আমরা অ্যাকাউন্টসে যারা ডাটা এন্ট্রি করি, তারা সবাই জানি আমরা যারা ট্যালিতে বেসিক্যালি আমরা যে এখন তো ট্যালিতে অ্যাকাউন্টসের এন্ট্রি হয় সব কিছু,
আরও অ্যাডভান্স অনেক কিছু টুলস আছে, সেগুলো সব কিছু আমার জানা নেই। যাই হোক, তো আমি যেটা প্র্যাকটিক্যালি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে আমরা কোন একটা যে ডাটাগুলো এন্ট্রি করি একটা পার্টিকুলার পিরিয়ডে এন্ট্রি করি। এবার আমি বলি তার আগে এই অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্টটা কেন আসছে। আমরা গোয়িং কনসার্ন কনসেপ্টে কি বলেছি, যে আমার কোম্পানি কিন্তু অদূর ভবিষ্যতে, আমার কোম্পানি যখন আমি একটা সেট আপ করছি বা কোম্পানি যখন একটা তৈরি করেছি, আমরা ধরে নিচ্ছি সেইভাবেই এগোচ্ছি যে কোম্পানিটা কিন্তু রিসেন্ট ফিউচারে ওয়াইন্ড আপ হবে না বা বন্ধ হয়ে যাবে না। তার জন্য তার একটা লাইফ স্প্যান থাকে কোম্পানি, ইন প্রেডিক্টেবল ফিউচার। ধরে নিই আমরা প্রেডিক্টেবল ফিউচারে একটা লাইফ স্প্যান থাকে। সেই লাইফ স্প্যানের মধ্যে যদি আমরা পার্টিকুলার ওই লাইফ স্প্যানটাকে যদি একটা আরবিট্রারি ওয়েতে বা একটা বিভিন্ন সেগমেন্টে যদি অ্যাকাউন্টিং পিরিয়ডে যদি ভাগ না করে থাকি, তাহলে কিন্তু আমাদের যে নেট রেজাল্ট বা নেট প্রফিট বা নেট লস বা দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য কোম্পানি, সেগুলো কিন্তু আমরা ঠিকভাবে পিরিয়ডিক্যালি অ্যানালিসিস করার জন্য মেজার করে আমরা কিন্তু রিপোর্ট পেশ করতে পারবো না। আমরা অ্যাকাউন্টেন্টরা রিপোর্ট পেশ করতে গেলে একটা পার্টিকুলার অ্যাকাউন্টিং পিরিয়ড থাকতে হবে, যেমন 2025-26 যেটা জাস্ট প্রিসিডিং ফাইন্যান্সিয়াল ইয়ার, ঠিক আছে। এখন চলছে 26-27। আমরা 25-26-এর টোটাল বছরের যে অ্যাকাউন্টস এন্ট্রি করেছি সেগুলো আমরা অ্যানালিসিস করবো, আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্ট পেশ করবো, সেগুলো অডিট হবে। অডিট হলে বোঝা যাবে, আমার অডিটটা তো পরে হবে, যাই হোক। তো আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টটা যখন তৈরি করবো দেখতে পাবো, আমরা ইন্টারনালি আমরা দেখতে পাবো যে আমার কোম্পানি কতটা নেট প্রফিট, মানে কতটা নেট প্রফিটে চলছে বা কতটা নেট লসে চলছে। বা অ্যাট দ্য সেম টাইম ওই পার্টিকুলার অ্যাকাউন্টিং পিরিয়ডে, ধরি 25-26 আমরা অ্যাজ এ এক্সাম্পল ধরে নিই, 31 মার্চ 26-এ আমার কোম্পানির পার্টিকুলার, আমার অর্গানাইজেশনে বা আমার কোম্পানি বা আমার ইনস্টিটিউশনের ফাইন্যান্সিয়াল পজিশনটা কী আছে, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল পজিশনটা ডিটোরিয়েট করেছে কিনা তার আগের ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে, বা তার আগে যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি যে প্রফিট অ্যান্ড লসটা, যে নেট প্রফিটটা আমি আর্ন করেছি, সেই নেট প্রফিটটা তার আগের ফাইন্যান্সিয়াল ইয়ারের সঙ্গে ম্যাচ করে দেখতে হবে আমার কোম্পানি গ্রোথ করছে না মানে ডাউনওয়ার্ড যাচ্ছে। সেই মেজারমেন্টগুলো করতে গেলে একটা পার্টিকুলার অ্যাকাউন্টিং পিরিয়ড থাকতে হবে। সেই অ্যাকাউন্টিং পিরিয়ডটা কিন্তু অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1956 যেটা আছে, ঠিক আছে, 1961 যেটা আছে, ইনকাম ট্যাক্স 1961, আর কোম্পানিজ অ্যাক্ট 1956 যেটা আছে, সেই অনুযায়ী কিন্তু একটা অ্যাকাউন্টিং পিরিয়ড আগে, যেমন অনেক ক্ষেত্রে আগে হতো, যেটা আমি যেটা শুনেছি, প্র্যাকটিক্যালি তো আমরা করি 1 এপ্রিল থেকে 1 এপ্রিল অফ দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার আপ টু 31 মার্চ অফ দ্য নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার, সেইটা একটা অ্যাকাউন্টিং পিরিয়ড আমরা ধরে থাকি। আগে হতো কি ক্যালেন্ডার ইয়ার যেটা আছে, যেমন 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, এরকমভাবে অনেক জায়গায় অ্যাকাউন্টস করা হতো, ঠিক আছে। কিন্তু সেটা সায়েন্টিফিক না, ডেফিনেটলি তারা সায়েন্টিফিক না, এবং সেটা অডিটার্স অর্গানাইজেশন দ্বারা যেটা একদম অ্যাপ্রুভ না। কোনো ফার্ম অডিটই করবে না যদি এখন ফাইন্যান্সিয়াল ইয়ার যদি 1 এপ্রিল যে কোনো বছরের 1 এপ্রিল থেকে তার পরের বছরের 31 মার্চ অব্দি যদি তার অ্যাকাউন্টিং পিরিয়ডটা ফিক্স না থাকে, তাহলে সেটা সায়েন্টিফিক হবে না এবং সেই ফার্মটা অডিট করা যাবে না। সেই পিরিয়ডটা কিন্তু ফিক্সড। এটা এখন পিরিয়ডটা ধরে দেওয়া হচ্ছে। এই পিরিয়ডটা আগে কি হতো, কোয়ার্টারলি হতে পারতো। এই পিরিয়ডটা আগে একটা মাসের হতে পারতো, মান্থ ওয়াইজ হতে পারতো, কোয়ার্টারলি হতে পারতো, বা হাফ ইয়ারলি হতে পারতো, আর ইয়ারলি তো হতেই পারতো। কিন্তু এখন একদম আমাদের ধরে নিতে হবে অ্যাকাউন্টিং পিরিয়ডটা কিন্তু একটা বছরের হবে। সেটা হচ্ছে যে কোনো বছরের 1 এপ্রিল থেকে শুরু হবে এবং তার পরের বছরের 31 মার্চে সেটা শেষ হবে। এটাই হচ্ছে হিস্ট্রি এই অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্টে, ঠিক আছে। তা এখানে কি বলছি আমি, এখানে নোটটা যেটা করেছি সেটা হচ্ছে ফর দ্য প্রপার ডিটারমিনেশন অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স রেজাল্টস অর ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য কোম্পানি ক্যান অনলি বি ডিটারমাইন্ড ইফ দ্য টোটাল লাইফ অফ বিজনেস is splitted or divided into arbitrary segments বলতে বিভিন্ন পার্টিকুলার একটা ইকুয়াল সেগমেন্টে যদি আমরা ভাগ না করে থাকি। ইকুয়াল সেগমেন্ট হচ্ছে 1 ইয়ার হিসেবে ভাগ না করে থাকি, পার্টিকুলার 1 ইয়ার। প্রত্যেক বছর একটা অ্যাকাউন্টিং পিরিয়ড থাকবে। সেই প্রত্যেক ইয়ারে কিন্তু প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু আগের বছরের সাথে বা তার পরের বছর যেটা হবে তার সাথে কিন্তু অ্যানালিসিস করা হবে। সেই অ্যানালিসিস করার জন্যই এই অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্টটা কিন্তু থাকবে। এই অ্যাকাউন্টিং পিরিয়ড যদি এই কনসেপ্টটা না থাকতো, যদি কোম্পানির টোটাল লাইফ স্প্যানটাই যদি আমরা কন্টিনিউ করে চলে যেতাম, তাহলে বেসিক্যালি আমরা নেট প্রফিটটা বা নেট লস কী হচ্ছে সেগুলো চট করে
আমরা ডিটারমাইন করে সেটাকে অ্যানালাইসিস করার কোনো প্রশ্নই থাকতো না, এবং টোটালি সেটা আনসাইন্টিফিক হতো যতক্ষণ না কোম্পানি ওন্ড আপ হয়ে যাচ্ছে বা কোম্পানি উঠে যাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের আনসাইন্টিফিক ব্যাপারগুলোকে সাপ্রেস করার জন্য কিন্তু এই অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্টটা ইম্পর্টেন্ট এই কারণে, যেখানে আমরা আমাদের প্রপার ফাইন্যান্সিয়াল যে রেকর্ডগুলো মেনটেন করা হচ্ছে সেগুলোর অ্যানালাইসিস করে দেখতে হবে, দেখা যেতে পারে যে কোম্পানি বা অর্গানাইজেশন অ্যাকচুয়ালি প্রফিটে চলছে না লসে চলছে, বা আমার ব্যালেন্স শিট দেখে আমাকে ওই পার্টিকুলার একটা বছরের ব্যালেন্স শিট দেখে আমাকে বুঝতে হবে যে আমার কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশনটা বা ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কী অবস্থায় আছে, কোম্পানি কি লসে রান করছে না কোম্পানির প্রফিটে রান করছে, সেটা আমরা কিন্তু এগুলো দেখে বুঝতে পারবো। সেই জন্য অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা সম্বন্ধে আমি খুব ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা মানে সর্বজন স্বীকৃত বা এটা খুব প্র্যাকটিক্যাল একটা মানে কনসেপ্ট, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফুল ডিসক্লোজার। প্রিন্সিপাল অফ ফুল ডিসক্লোজার মানে কোনো কিছু হাইড করা যাবে না। কোম্পানির কোনো ইনফরমেশন বা কোনো অর্গানাইজেশনের কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো ফাইন্যান্সিয়াল কোনো ডেটা যাতে সাপ্রেস করা না হয়। প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডেটা, ফাইন্যান্সিয়াল ডেটা, যেগুলোর জন্য আমার যারা স্টেক হোল্ডার্স আছে বা আমার যারা কোম্পানির ওনার্স আছে, কোম্পানির মালিক আছে বা ওনার্স আছে, বা কোম্পানির ম্যানেজমেন্টের যারা ডিরেক্ট বোর্ড অফ ডিরেক্টরস যারা বসে আছে, বা যারা ম্যানেজার্স যারা আছে, টপ ম্যানেজার যারা আছে, বা সাপ্লায়ার যারা আমাদের বাইরে যারা সাপ্লায়ার যারা আমাদের প্রোডাক্ট সাপ্লাই করে, যদি কোনো বড় সাপ্লায়ার মানে বড় হাই প্রোফাইল যারা সাপ্লায়ার, যারা অনেক টাকার মাল যারা কোম্পানিতে ট্রেডে সাপ্লাই করে, সবসময় ক্যাশে তার বা একদম থ্রু চেক ডাইরেক্টলি আমরা পেমেন্ট না করি না, অনেক ক্ষেত্রে করতে নাও হতে পারে, অনেক বড় বড় মাল বা অনেক বেশি হাই ভলিউমের প্রোডাক্ট আমাদের কেনা হতে পারে, তারা ধারে দিয়ে দেবে। তারা কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখেই কিন্তু তারা জিনিসটা আমাদের ধারে দিয়ে দেবে, পরে আমরা সেটাকে আস্তে আস্তে পরিশোধ করবো বা পরে সেটাকে আমরা আস্তে আস্তে রিপে করবো। সেই কন্ডিশনটা জানতে গেলে তাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাকচুয়াল কোম্পানির যে ফাইন্যান্সিয়াল পজিশন বা অ্যাকচুয়াল কোম্পানির যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়াল রেজাল্ট যেটা তার আগের কিছু বছরের তারা দেখতে চাইতে পারে, তাদেরকে সেটাকে কিন্তু ফুললি ডিসক্লোজ করতে হবে। কোনো কিছু হাইড করলে কিন্তু তখন সেটা আনফেয়ার হবে, আনরিলায়েবল হবে, এবং ধরা পড়লে বা কিছু যদি প্রবলেম হয় তখন কিন্তু সেই জিনিসটা কোম্পানির ক্ষেত্রে, কোম্পানি গুডউইলের ক্ষেত্রে একটা বিরাটভাবে বড় ধাক্কা হবে, এবং কোম্পানি কিন্তু এরকম অনেক হিস্ট্রিতে আছে, এরকম কোম্পানি কিন্তু অনেকভাবে একদম শেষ হয়ে যাবে, একদম ডাউনওয়ার্ড যাবে। যদিও আমি কোনো বিজনেস এন্টিটির সাথে যুক্ত নেই, আমি কোনো বিজনেসম্যানও নই, কিন্তু আমি এটা জানি, এটা হচ্ছে একটা জেনারেল ফ্যাক্ট। আমি একটা ছোট যদি একটা কোম্পানি করি, সেই কোম্পানিটা যদি আমি ভালোভাবে চালাতে না পারি, আমার বুকস অফ অ্যাকাউন্টসের আমার রেকর্ড যদি ঠিকঠাক প্রপার রেকর্ড যদি আমি মেনটেন না করে, আমার আউটসাইডার যারা আছে, যারা কি আমরা সাপ্লায়ার আছে বা যারা গভর্নমেন্ট আছে, যে গভর্নমেন্ট চলছে, বা এমপ্লয়িজ যাদেরকে আমি স্যালারি দিচ্ছি বা মাইনে দিচ্ছি, তাদের কাছে যদি রিপোর্ট ঠিক মতোভাবে আমরা পরিষ্কার পিকচার না রাখতে পারি, এমপ্লয়িদের সবসময় রিপোর্ট দেখানো হয় না, হওয়া উচিতও না। ফাইন্যান্সিয়াল রিপোর্ট একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হয়, অনেক কোম্পানির ক্ষেত্রে সেটা হতে পারে, তাদের ইউনিয়ন থাকে, তারা অনেক সময় দেখতে চাইতে পারে যে কোম্পানির হয়তো স্যালারি কোনো কারণে বাড়ানো হচ্ছে না, বা ওয়েজেস বা রেমুনারেশন সেরকমভাবে বাড়ানো হচ্ছে না, কিন্তু তারা হয়তো তাদের ইউনিয়ন থেকে বললো যে না, আমাদের কোম্পানির ফাইন্যান্সিয়াল অবস্থা আমরা দেখবো। তারা সত্যিকারে যদি দেখে যে না, কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশনটা একদম একটা জায়গায় স্টেবল হয়ে আছে, মানে তারা এটা বাড়ছেও না কমছেও না, যে একটা জাস্ট একটা ব্যালেন্সিংয়ের মধ্যে আছে, তারপরে যে তারা কোনো ইনক্রিমেন্টের জন্য বা তারা কিছু অ্যাপ্লাই করবে না, কি বেসে করবে না, তারা দেখবে যে হ্যাঁ, কোম্পানি যখন এই অবস্থা আছে, এখন আমরা না করছি না স্যালারি ইনক্রিমেন্টের জন্য ইয়ে। তো এই ধরনের ডাটাগুলো কিন্তু এদের লাগে। ঠিক আছে, এই ধরনের ডাটা যদি না ডিসক্লোজ করা হয়, তাহলে যেটা বললাম সেটা হচ্ছে আনরিলায়েবল হয় ডাটা, বা ক্রেডিবিলিটি থাকবে না, ক্রেডিবিলিটি গ্যাপ থাকবে আর কি, একটা ক্রেডিবিলিটি গ্যাপ থাকবে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি যেটা পড়াশোনা করে যেটা শিখেছি, আমি যেটা তোমাদের সেটা শেয়ার করছি, জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই জয়েন্ট স্টক, বিশেষ করে যারা জয়েন্ট স্টক কোম্পানি আছে, যে সমস্ত কোম্পানি জয়েন্ট স্টক কোম্পানি, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রিন্সিপাল অফ ফুল ডিসক্লোজার এই জিনিসটা কিন্তু, এই কনসেপ্টটা কিন্তু মেনটেন করে চলতেই হবে। সেই না হলে কিন্তু সেই জয়েন্ট স্টক কোম্পানি কিন্তু ভবিষ্যতে কিন্তু ভীষণভাবে সাফার করবে, এবং তাদের কন্ডিশন কিন্তু একদম ডিটোরিয়েট করবে। ঠিক আছে, যেটা বললাম যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইন হুইচ দেয়ার ইজ আ সেপারেশন বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড ওনারশিপ। ওনারশিপ যেটা মালিক পক্ষ এবং ম্যানেজমেন্ট একটা আলাদা করে, তারাও কিন্তু
স্যালারি দিয়ে সেই ম্যানেজমেন্টকে রাখা হয়েছে, তাদেরও কিন্তু স্যালারি দেওয়া হয়, সেই ম্যানেজমেন্টের দায়িত্ব থাকে কোম্পানিটাকে পরিচালনা করা। সেই ম্যানেজমেন্টের সঙ্গে যখন ওনাদের একটা গ্যাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টের ডিউটি হচ্ছে ম্যানেজমেন্ট যে প্রপার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু প্রকাশ করা। ঠিক আছে, ওনার সেই বুঝে সেই কোম্পানির ব্যাপারে একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিতে চলেছে, সেই জন্য প্রপার ওয়েতে এই জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে যেখানে আমার ওনার এবং ম্যানেজমেন্টের মধ্যে একটা গ্যাপ আছে, ওনার আলাদা ম্যানেজমেন্ট আলাদা, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রিন্সিপাল অফ ফুল ডিসক্লোজার, এটা ম্যানেজমেন্টের যারা টপ লেভেলে যারা বসে থাকে কোম্পানি, তাদের কিন্তু ডিউটি তাদের অ্যাকাউন্ট সেকশন যেন ঠিক মতোভাবে সেই জিনিসগুলোকে প্রিপেয়ার করে তাদের ডিসিশন মেকিংয়ের জন্য, এবং তারা সেই ডিসিশনের উপর ভিত্তি করে যে রিপোর্টগুলো তারা তাদের ওনারকে পেশ করবে, সেই ওনারকে যাতে ঠিক মতোভাবে তারা প্রেজেন্ট করতে পারে, সেই জন্য এই প্রিন্সিপাল অফ ফুল ডিসক্লোজার, এই প্রিন্সিপালটা কিন্তু মেনটেন করে চলতে হবে। ঠিক আছে, আরেকটা নেক্সট যেটা আলোচনা করে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে অবজেক্টিভ অর ভেরিয়েবল অবজেক্টিভ এভিডেন্স কনসেপ্ট। আমরা এর মানেটা কি, এই কনসেপ্টের মানে আমি জাস্ট কয়েকটা লাইন বলবো। সিম্পল, আমার যখন অফিসে আমি যখন কোনো ভাউচার এন্ট্রি করি, আমার অ্যাকাউন্ট সেকশন আমি যখন কোনো ভাউচার এন্ট্রি করি, পেমেন্ট ভাউচার আমি পেমেন্ট ভাউচার হিসেবেই বলছি, আমার কাছে একটা আমাকে বলা হলো কনভেন্সের জন্য একজনকে 5,000 টাকা দেওয়ার জন্য, কনভেন্স হয়তো বাইরে কোনো কাজে যাবে। তো আমি ন্যাচারালি তার থেকে একটা এভিডেন্স চাইবো যে তুমি কোন কাজের জন্য যাচ্ছ, তুমি একটা অ্যাপ্লাই করো, তোমার একটা কনভেন্স বিল আছে, বিলের ফরম্যাট আছে, যদি ফরম্যাট না থাকে সেই বিলটা তুমি নিজে একটা বিলটা তুমি বানিয়ে সেখানে লেখো তুমি কোথায় যাবে, কি ব্যাপারে খরচা করবে, অফিসিয়াল পারপাস কি কি, অফিসিয়াল কাজের জন্য তুমি কোথায় কোথায় যাবে, কি কি অফিসিয়াল কাজের জন্য কত টাকা লাগতে পারে, সেই একটা আমাকে যদি চার্ট তুমি দাও বা একটা বিল বানিয়ে দাও, সেই বুঝে আমি সেই বিলের ভিত্তিতে, সেটা হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট। ভাউচার এন্ট্রি করলে আমার তো একটা ভাউচারের কপি বেরোবেই, তার সাথে আমার সাপোর্টিং ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। তেমনি আমি যদি একটা পারচেস করি, কোনো পার্টিকুলার কোনো পার্টির থেকে একটা হাই ভ্যালুর কোনো পারচেস করি, ল্যাক্সের ওপরে বা ক্রোর্সের কাছাকাছি বা সামথিং এর ওপরে, তখন কিন্তু একটা ফর্মাল ওয়ার্ক অর্ডার লাগে। ওয়ার্ক অর্ডারের কপি কিন্তু আমার ভাউচারের সাথে অ্যাড করতে, আমি তাকে সেই পার্টিকুলার পার্টিকে বা সাপ্লায়ারকে আমরা কোনো ওয়ার্ক অর্ডার দিয়েছি কিনা, সেই ওয়ার্ক অর্ডারের কপি কিন্তু আমার লাগবে পেমেন্টের সময়। হ্যাঁ, একে এই এত টাকা মাল সাপ্লাই করার জন্য তাকে এই ওয়ার্ক অর্ডারটা দেওয়া হয়েছে, সেই বেসে তাকে একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, সেই ওয়ার্ক অর্ডারের কপি আমার ভাউচারের সাথে লাগাতে হবে। বা যদি সেই সাপ্লায়ার যদি কোনো মাল সাপ্লাই করে এবং সেটা যদি ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভ থাকে, সেই বিলটাও কিন্তু আমার যদি ওয়ার্ক অর্ডার না থাকে, সেই বিলটা কিন্তু ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল বিলটা কিন্তু আমার সাপোর্টিং হিসেবে লাগবে, তবে কি আমি ভাউচারটাকে এন্ট্রি করতে পারবো। তো এখানে কি বলা হচ্ছে, দ্য এন্ট্রিজ বেসড অন ডকুমেন্টারি এভিডেন্স অর রিয়েলিটি, ঠিক আছে, হুইচ ইজ রেডিলি অ্যাভেলেবল। ডকুমেন্টারি এভিডেন্স না থাকলে কোনো ভাউচার এন্ট্রি করাটা কিন্তু সাইন্টিফিক হবে না। আমি পেমেন্ট ভাউচারের ক্ষেত্রে উদাহরণ দিলাম, রিসিট ভাউচারের ক্ষেত্রেও তাই। যখন আমরা কোনো কালেকশনস করছি, তাকে প্রপার সাবস্ক্রিপশন কপি বা তাকে প্রপার ফিস রিসিটের তাকে একটা রিসিট কপি দিতে হবে। আমরা কারোর থেকে যদি টাকা নিই, কাউকে যেমন টাকা জমা দিচ্ছি, তাকে যেমন একটা ভাউচারে সাইন করিয়ে দিচ্ছি, তেমনি কারোর থেকে যদি আমরা টাকা নিই বা কোনো কিছু যদি ইনকাম আমাদের কাছে আসে, ডেফিনেটলি তার একটা রিসিট কিন্তু তাই সেই পার্টিকুলার থার্ড পার্টিকে কিন্তু সেটা দিতে হবে। এটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্স না থাকলে কিন্তু কোনো ভাউচার এন্ট্রি আমি পার্টিকুলারলি তো কোনোদিন করবো না অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট। ডকুমেন্টারি এভিডেন্স ছাড়া কোনো ভাউচার এন্ট্রি বা কোনো রিসিট এন্ট্রি কিন্তু হবে না, করা যাবে না, এবং অডিটরও সেটাকে অ্যাপ্রুভ করবে না। অডিটর কিন্তু শুধু ভাউচার দেখবে, তার পেছনে সাপোর্টিংগুলোও দেখবে, সাপোর্টিংগুলো প্রপার আছে কিনা, সেই সাপোর্টিংয়ের উপর বেস করে কিন্তু তারা কিন্তু ভাউচারটাকে আলটিমেটলি তারা অ্যাপ্রুভ করবে বা সাইন করবে, চেক করবে। যদি সেটা দেখে যে ঠিক আছে, প্রপার আছে, তারা অ্যানালাইসিস করে দেখবে। যদি কোশ্চেনিং হয়, তারা ডেফিনেটলি অ্যাকাউন্টেন্টকে কোশ্চেন করবে যে কেন এই জিনিসটা হলো না। এবার সে অ্যাকাউন্টেন্ট সেটা জবাব দেবে যে না, এর এভিডেন্স মানে এর এভিডেন্স বা এই সাপোর্টিং ডকুমেন্টসটা ঠিকঠাক নেই, এই ব্যাপারে এই কারণে নেই, এই কারণে নেই, কোনো সময় পরে আমরা হয়তো পাবো বা এরকম সামথিং। তাই সেই জবাবদিহিটাকে, সেই অ্যাকাউন্টেবিলিটিটা কিন্তু সেই অ্যাকাউন্টে থাকতে হবে। সেই অ্যাকাউন্টেবিলিটি থাকার জন্যই যে কোনো সাপোর্টিভ ডকুমেন্ট ছাড়া কিন্তু কোনো এন্ট্রি কিন্তু কোনো ট্রানজ্যাকশন কিন্তু পাস করা যাবে না বা কোনো এন্ট্রি কিন্তু করা যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু আনসাইন্টিফিক। যদি উইদাউট ডকুমেন্টারি এভিডেন্স যদি কোনো ভাউচার এন্ট্রি করা হয়ে থাকে, সেটা করা উচিত না, আর করা হয়ও না, এবং সেটা অ্যাপ্রুভও হবে না। ঠিক আছে,
তো এই হচ্ছে অবজেক্টিভ আর ভেরিয়েবল অবজেক্টিভ এভিডেন্স কনসেপ্ট। তাহলে আমি কি কি আলোচনা করলাম আজকে? ছোট ছোট চারটে জিনিস আলোচনা করলাম। একটা হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট করলাম, তার আগে আমি করলাম গোয়িং কনসার্ন কনসেপ্ট, যেটা হচ্ছে কোম্পানি একটা অনগোয়িং প্রসেস ধরে নিতে হবে ফর আ লং পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। মানি মেজারমেন্ট কনসেপ্ট, যেটার ওপর বেস করে আমাদের টোটাল অ্যাকাউন্টিং সিস্টেমটা দাঁড়িয়ে আছে। এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই আছে, যেটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম, বারবার বলবো না, একই কথা বারবার রিপিট করবো না, আমি অনেক সময় রিপিট করে ফেলি। তো যেটা এইটা হচ্ছে ব্যাপার। আরেকটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফুল ডিসক্লোজার, যেটা এথিক্যালি বা লয়্যালটি হিসেবে যেটা খুব দরকার একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে। যে অ্যাকাউন্ট স্টেটমেন্টগুলো তৈরি হচ্ছে একটা অর্গানাইজেশনে, যে অ্যাকাউন্ট স্টেটমেন্টগুলো প্রেজেন্ট করা হচ্ছে আমাদের যারা স্টেক হোল্ডার্স আছে বা আমাদের ওপর আমাদের ডেটার ওপর ভিত্তি করে যারা ডিসিশন মেকার আছে, কোম্পানির ওনার আছে, কোম্পানির ম্যানেজমেন্ট আছে, কোম্পানির যারা আউটসাইড যারা সাপ্লায়ার আছে বা গভর্নমেন্ট আছে, তাদের সবাইকে যে ডকুমেন্টারি এভিডেন্স যদি পেশ করতে হয়, সেই ডকুমেন্ট যেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে। সেখানে যেন কোনো কিছু হাইড করা, ইম্পর্টেন্ট কোনো টপিকস বা ইম্পর্টেন্ট কোনো টার্ম বা ইম্পর্টেন্ট কোনো ট্রানজ্যাকশন যেন হাইড করা না হয়। তাহলে সেটা আনফেয়ার হবে এবং সেটাতে একটা মানে রিলায়েবিলিটি গ্যাপ থেকে যাবে। আরেকটা হচ্ছে যেটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, সেটা যেটা লাস্টে আলোচনা করলাম, সেটা হচ্ছে যে তোমার অবজেক্টিভ আর ভেরিয়েবল অবজেক্টিভ এভিডেন্স কনসেপ্ট, যেটাতে সাপোর্টিং, যেটা আমি বললাম কি সাপোর্টিং ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনো ভাউচার এন্ট্রি পাস করা যাবে না। এটা আমি আমার টার্মে বললাম, এটা অনেক অ্যাকাউন্টেন্ট আছে বা অনেক যারা অ্যাকাউন্টস এক্সপার্ট আছে, তারা তাদের টার্ম অনুযায়ী তোমাদের বোঝাবে যদি তোমরা বুঝতে চাও। আমার যেটা বোঝাবার সেটাই বোঝাবো। এগুলো সবই কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে অ্যাকাউন্টস করার ক্ষেত্রে অনেক সময় মাথা থাকে না, কিন্তু এগুলো মেনটেন করেই কিন্তু অ্যাকাউন্ট সিস্টেম কিন্তু দাঁড়িয়ে আছে, অ্যাকাউন্টস মেনটেন হয়। তো আমি যেটা আমার ক্লাস শুরুর আগে, আমি আমার লাইভ শুরুর আগে যেটা ফার্স্টে বলেছিলাম, আমি যে অ্যাকাউন্টিং থিওরিগুলো, অনেকগুলো অ্যাকাউন্টিং থিওরি আছে, আমি চারটে আলোচনা করেছিলাম, চারটে সেপারেট ক্লাসে, যেগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট আমি পার্সোনালি মনে করি সবার আগে আলোচনা করা দরকার। আজকে যে চারটে আলোচনা করলাম সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো ছোটো ছোটো পার্ট, কিন্তু সেগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেটাও আমাদের শরীরেরই অংশ, যেমন আমাদের শরীরের অংশ আমরা যেগুলো আগেরগুলো যেমন শরীরের অংশ ছিল, এগুলোও শরীরের অংশ। তো আজকে এই অবজেক্টিভ আর ভেরিয়েবল এভিডেন্স অবজেক্টিভ এভিডেন্স কনসেপ্ট নিয়ে আলোচনা করে আমি আজকে শেষ করছি লাইভটা। তো এরপরে যে টপিকসগুলো আরও চারটে আমি টপিকস একসাথে আলোচনা করে দেবো। আর হয়তো দুটো লাইভ হবে এই অ্যাকাউন্টিং কনসেপ্টের ওপর, যে আমার যে সিরিজটা, এরপর আমি অ্যাকাউন্টসের অন্য টপিকস নিয়ে আলোচনা শুরু করবো। যাই হোক, তো যদি তোমরা আমার আগের কোনো টপিকস বা কোনো ভিডিও যদি মিস করে থাকো, তাহলে ডেফিনেটলি আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, সেটা হচ্ছে যে অয়ন মুখার্জি প্যাশনেট ট্রাভেলার অ্যান্ড অ্যাকাউন্ট স্টাডিজ, যেখানে ট্রাভেল এবং পড়াশোনা দুটো একসাথেই আমি করে থাকি, ঠিক আছে। তো এখন যেহেতু ট্রাভেলের সিজন নয়, তো এখন আমি পড়াশোনার সিজন নিয়ে চলছে, তো সেখানে তোমরা এটা চেক করে দেখে নিতে পারো লগ ইন করে, মানে আমার চ্যানেলটাকে এর জন্য সাবস্ক্রাইব করতে হবে এরকম কোনো মানে নেই, জাস্ট দেখলেও যদি দেখতে চাও দেখতে পারো। আমার চ্যানেলে এগুলো সব ভিডিওগুলো পোস্ট করা থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আলোচনা। নেক্সট ক্লাসে আবার নেক্সট নতুন টপিকস নিয়ে আমি আলোচনা ডেফিনেটলি করবো। শুভরাত্রি, সবাই ভালো থাকুন।